আসসালামু আলাইকুম, আমি রফিকুল সুমন। তো আজকে আমরা কিভাবে একটা নতুন ওয়েবসাইট ওপেন করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং হোস্টিংয়ের সাথে ওয়ার্ডপ্রেস কানেক্ট হয়, এই সব ব্যাপারগুলো আজকে আমরা লাইভ স্ক্রিনে দেখব। তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ওয়ার্ডপ্রেস কী, ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে এবং ওয়েবসাইটের প্রয়োজনীয়তা, এই সকল বিষয় নিয়ে আমি আগেও অনেক আলোচনা করেছি। আজকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং বেসিক সেটআপ এগুলোই দেখব মূলত। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। তো এটা মূলত আমাদের ওয়েবসাইট, আমাদের এই সাইটটাও মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আপনি যদি হোস্টিংয়ের থেকে আপনার ডোমেন হোস্টিংটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথমে হোস্টিংয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার হোস্টিংয়ে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলে ডোমেন হোস্টিং পারচেস করবেন, আপনাকে এরকম একটা প্যানেল দেবে। তো আমার আগে থেকে লগ ইন করা আছে। তো লগ ইন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন আপনার কতগুলো ওয়েবসাইট এখানে অলরেডি আপনার বিল্ড করা আছে। সকল ওয়েবসাইটের লিস্টগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো আমার এখানে বেশ কিছু ওয়েবসাইট বিল্ড করা আছে। তো আমি কোন ডোমেনের আন্ডারে বা যেহেতু আমি এখানে মেইন ডোমেন না, আমি একটা সাব ডোমেনের আন্ডারে ওয়েবসাইট খুলতেছি। তো আমার মেইন ডোমেনে অলরেডি ওয়েবসাইট আছে, ebsensIT.com সাইট, সেখানেও একটা ওয়েবসাইট আছে, ebsensIT.com সেখানেও একটি ওয়েবসাইট আছে। তো এখন চাচ্ছি আমি ebsensIT.সাইট এটার আন্ডারে একটি সাবডোমেন খুলতে এবং সেখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করে দেখাতে আপনাদের। তো আপনার যেহেতু আপনি যদি যখন প্রথম লগ ইন করবেন এখানে শুধুমাত্র আপনি আপনার একটাই ডোমেন দেখতে পাবেন, যেমন ebsensIT.সাইট বা এরকম একটা দেখতে পাবেন আপনার ইউআরএল। তো আপনি জাস্ট এখান থেকে যেটা আপনি ইনস্টল করবেন সেখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো আমি যেহেতু একটা সাবডোমেন করব মেন ডোমেনের আন্ডারে, তো এখানে আমার মেইন ডোমেনটা হচ্ছে ebsensIT.সাইট। এই যে ebsensIT.সাইট এটা হচ্ছে আমার মেইন ডোমেন। আচ্ছা, মেইন ডোমেন আর সাবডোমেন এই ব্যাপার যদি আপনাদের একটু বলি, সেক্ষেত্রে মেইন ডোমেন হচ্ছে আমি যে ডোমেনটা পারচেস করি, যে ebsensIT.সাইট এটা হচ্ছে আমার একটা মেইন ডোমেন এবং এটার আন্ডারে যদি আমি কোনো ওয়েবসাইট বিল্ড করতে চাই, মানে আপনার ওই এক্সটেনশন প্রথমে আপনি কোনো একটা কিছু শব্দ যুক্ত করলেন, যুক্ত করে আর একটা আপনি ওয়েবসাইট বিল্ড করলেন, সেটা হবে আপনার জন্য সাবডোমেন। যেমন এখানে দেখেন education.ebsensIT.সাইট, মানে আমার এখানে মেইন ডোমেন হচ্ছে যে ebsensIT.সাইট, এটা মেইন ডোমেন এবং এটার আগে যেই এডুকেশন লেখা আছে এটাই মূলত আমাদের একটা সাবডোমেন। এবং আবার এই যে electro.ebsensIT.সাইট, মানে এই যে এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার একটা মেইন ডোমেন এবং এটা আগে এই যে এটা হচ্ছে আমার একটা সাবডোমেন। তো প্রাথমিক পর্যায়ে আপনি যদি একটা বিজনেস শুরু করতে চান, আপনার তো আর প্রথমে একটা মেন ডোমেন মানে সাবডোমেনের দরকার হবে না। যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি ওপেন করে নেবেন, কিন্তু আপনার প্রথম পর্যায়ে আপনি মেন ডোমেনে আপনি একটা ওয়েবসাইট রাখবেন। তো মেন ডোমেনের উপর আপনি ক্লিক করবেন। তো স্বাভাবিকভাবেই আমি এই যে আমার মেন ডোমেন যেটা ebsensIT.সাইট, আমি এটা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আচ্ছা, অনেক সময় একটু লোড নিচ্ছে, আমরা দেখি। ওকে, আমাদের যখন আমরা ebsensIT.সাইট, এই যে এখানে আপনার নামটা শো করতেছে যে আপনি কোন ডোমেনে আসছেন, ওয়েবসাইট নেম হচ্ছে ebsensIT.সাইট এবং এখানে পাশে দেখেন আরও একটা আমার প্যানেল ওপেন হয়েছে। তো এখানে আমার সাইটের ডোমেন হোস্টিং এবং এই ব্যাপারে বিস্তারিত এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, ফাইল ম্যানেজার, ডাটাবেজ সবগুলো আপনি এখানে পাবেন। তো আমি যেটা করব, এখান থেকে আমি মূলত অটো ইনস্টল করব। তো অটো সাইট মানে ওয়েবসাইট ইনস্টল করার আগে আমি একটা ডোমেন খুলে নিতে চাচ্ছি। তো আমি একটা সাবডোমেন ওপেন করি। সাবডোমেন ওপেন করার জন্য আমি এখানে আসলাম। এই যে এই প্যানেলটাই মূলত বাম দিকের, এটা হচ্ছে আপনার মেন প্যানেল। এরপর আর একটা সাব প্যানেল আছে, এখানে এসে আপনি এই যে ডোমেন নামে একটা অপশন থাকবে, ডোমেনের উপর ক্লিক করবেন। তো ডোমেনে ক্লিক করার পর এখানে সাবডোমেন নামে একটা অপশন, এটা শুধুমাত্র যারা সাবডোমেন থেকে ওয়েবসাইট করতে চান তাদের জন্য। আর আপনি যদি মেন ডোমেন থেকে সরাসরি ওয়েবসাইট করতে চান, সেক্ষেত্রে আপনার এই সাবডোমেন বা এই ডোমেন অপশনে আপনি আসতে হবে না, আপনি সরাসরি ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে অটো ইনস্টলার এখানে ক্লিক করার পরে আপনি মেন ডোমেনটা সিলেক্ট করে দেবেন, সাথে সাথে আপনার ওয়েবসাইটে মানে আপনার ডোমেনে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হবে। আর এটা অনেক সময় দেখা গেছে আপনি যখন হোস্টিংয়ের থেকে নেন, মানে ডোমেন হোস্টিং নেবেন, অনেক সময় ওরা
নিজেরাই ওইটা আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেয়। আবার যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনার নিজে এটা ইনস্টল করে নিতে হবে। তো আমি প্রথমে একটা সাবডোমেন কিনে নেই, মানে সরি সাবডোমেন ওপেন করে নেই। তো সাবডোমেন ওপেন করার জন্য আমি সাবডোমেনে আসছি। এখন আমার সাবডোমেনটা কীরকম হবে, তো এটা হচ্ছে আমার মেন ডোমেন। মেন ডোমেনের আগে যেমন আমি edu.ebusinessIT.site, ওইখানে এডু যেটা এটা ছিল আমার সাবডোমেন। তো এখানে আমি যেহেতু আপনাদের জন্য এটা ডেমো নামে একটা ওপেন করি, ডেমো 1 দিলাম আমি। তো demo1.ebusinessIT.site, এই যে আমার নামটা কিন্তু এভাবে হবে, demo1.ebusinessIT.site। তো আমি চাইলে এটা একটা কাস্টম ফোল্ডার ইউজ করতে পারি। তো আমার ফোল্ডারটা মূলত এভাবে হবে আপনার, আমি চাচ্ছি এটা পাবলিক HTML এর ভিতরে আমার ডেমোস নামে একটা ফোল্ডার থাকবে। আমার অলরেডি ডেমোস নামে একটা ফোল্ডার আছে এবং তার আন্ডারে আবার demo1 নামে একটা ফোল্ডার থাকবে। মানে আমি আমার এই যে সাবডোমেনটি ইনস্টল করতে আসি, আমাদের সকল ডাটা হোস্টিংয়ের তো একটা নির্দিষ্ট ফোল্ডারে থাকে। তো আমার এই ওয়েবসাইটের যত ডাটা, এটা কি আমি সরাসরি পাবলিক HTML এ রাখবো নাকি আমি আলাদা কোনো ফোল্ডারে রাখবো? তো যেহেতু আমার এটা একটা সাবডোমেন এবং এটা মেন ওয়েবসাইটের সাথে কোনো কানেক্ট নাই, আমি চাচ্ছি এটা সকল মানে ফাইল এবং অন্যান্য ডকুমেন্টগুলো আলাদাভাবে থাকুক, যাতে করে আমি আবার চাইলে ওই যদি কোনো সমস্যা হয় আমি এই ফোল্ডারটাকে আলাদাভাবে ডিলিট দিতে পারি বা এই ফোল্ডারটাকে কাস্টমাইজ করতে পারি। এজন্য আমি সবসময়ের জন্য মানে পাবলিক HTML এ না রেখে আলাদা একটা সাব ডিরেক্টরিতে রাখবো। তো ইউজ পাবলিক HTML ডিরেক্টরি না, আমি এটা ইউজ করবো না, আমি কাস্টম ফিল্ড যেটা ওইটা চুজ করছি এবং এই যে আমি যেখানে রাখবো অলরেডি এটা লিখে দিয়েছি। তো এখন আমি কিটে দেব। আচ্ছা, এখন এখানে আমার যতগুলো ডোমেন আছে এগুলোর ভিতরে আপনার ডেমো নামে আমি দিয়েছিলাম, আশা করি এই যে demo1.ebusinessIT.site আমার কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং একটা সাবডোমেন ক্রিয়েট হয়েছে। তো এখন আমি করব ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনি আবার এই যে বাম পাশে দেখেন এখানে বারে আপনি জাস্ট ওয়েবসাইটে ক্লিক করবেন এবং অটো ইনস্টলারে আপনি ক্লিক করার পরে এই যে আপনি এখন কী ধরনের সাইট ইনস্টল করতে চাচ্ছেন। তো এখানে আমার আগে যে সাইটগুলো আছে ওই সাইটগুলো শো করতেছে, আপনার এগুলো শো করবে না, আপনার সরাসরি এই পেজটি আসবে। তো আমি যেহেতু একটা মোস্ট পপুলার ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। তো আপনি ওয়ার্ডপ্রেস আসবেন, ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এখানে আপনার যতগুলা ডোমেন সাবডোমেন আছে, আচ্ছা আমি ইউজার নেম বা পাসওয়ার্ড এগুলো রাখতে চাচ্ছি না। আর আপনি এখানে দেখবেন অ্যাডভান্স অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কোন ডিরেক্টরিতে রাখতে যাচ্ছেন, এটা হচ্ছে ebusinessIT.site। তো আপনার জন্য আপনি যদি মেইন ডোমেনে করতে চান সেক্ষেত্রে আপনার এটাই থাকবে। আর যদি মনে হয় যে না আপনি একটা সাবডোমেনে করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করে সাবডোমেনটা চুজ করে দেবেন। তো আমি এই যে এটা ড্রপডাউনটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি এই যে মাত্র যে সাইটটা ওপেন করেছি demo1.ebusinessIT.site আমি এটা রাখবো এবং বাকিগুলো যেরকম আছে এভাবেই থাকবে। আমি আর কোথাও এগুলো টাচ করার দরকার নেই বা করছি না। তো এখানে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো ওয়েবসাইট টাইটেল, ওয়েবসাইট ধরি আমি এটা ebusinessIT ডেমো, সরি ডাবল এস ebusinessIT ডেমো। তো আমি ebusinessIT ডেমো নামে একটা ওয়েবসাইট ওপেন করলাম। আচ্ছা, ওরা সম্ভবত মাঝে এরকম কোনো নাম রাখতে দেবে না, ঠিক আছে। আমি ebusinessIT ডেমো লিখলাম। এখন আপনি যে কোনো একটা ইমেল দিবেন। তো আমি একটা ইমেল দিচ্ছি। আচ্ছা, আমি আমার ইমেলটাই দিচ্ছি। gmail.com। আচ্ছা, এখানে আপনার মেলটা দেবেন যে মেল দিয়ে আপনি লগ ইন করবেন এবং একটা ইউজার নেম। তো আমি ইউজার নেম হিসাবে আমার এই যে মেলটা আছে আমি মেলটাকে ইউজার নেম হিসাবে দিচ্ছি এবং একটা পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড আপাতত রাখতেছি। আচ্ছা, আমি আপাতত পাসওয়ার্ডটা শো করে নেই। তো আমি আমার নাম দিয়ে রাখি
এসি সুমন 1 2 3 4 5, কারণ এটা আমার পাসওয়ার্ড। যদি স্পেশাল, আচ্ছা এটাই নিয়ে নেবে, সরি একটা স্পেশাল ক্যারেক্টার দিতে বলে, তো সেক্ষেত্রে আমি মানে এখানে আপনি আপনার মতো একটা নাম দিয়ে নেবেন। তো আমি এসটাকে বড় হাতে দিচ্ছি আর লাস্টে একটা আমি @ দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডের যে রিকোয়ারমেন্ট ছিল ওদের বড় হাতের শব্দ আছে, ছোট হাতের শব্দ, এবং পরবর্তীতে আপনার নম্বর আছে, একটা স্পেশাল ক্যারেক্টার আছে। তো এগুলো সব ঠিক আছে। এখানে আপনি ডেমো নামে যে আমি মানে যে সাইটটা, আপনি সাইটটা চুজ করে দেবেন, ডোমেনটা চুজ করে দিয়েছি, এবং বাকি সবগুলো ঠিক থাকবে। আপনি জাস্ট নেক্সট করবেন। আচ্ছা আমি এটা সেভ করে রাখি। তো এগুলো আর কিছুই করতে হবে না, এটা অটো আপডেট বা যেভাবে আছে আপনি এভাবেই ইনস্টল ক্লিক করবেন। তো ইনস্টল হতে আমাদের একটু সময় লাগবে। ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট। আচ্ছা আমাদের কিছু ইরো শো করতেছে। ইরোটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টুল দ্যাট মেক ইট ইজি টু ম্যানেজ ক্রিটিক্যাল অ্যাসপেক্ট ইউর ওয়েবসাইট উইদাউট needing to know anything about programming source site blog or portfolio. এখান থেকে আমার demo1 anything about programming source found 100 beautiful design customized theme for আচ্ছা সব তো ঠিক আছে। ইরোর দেওয়ার তো কোনো কারণ আমি দেখতেছি না। ডাটাবেস এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। এটা ক্রিয়েট নিউ ডাটাবেস করবে। ডিরেক্টরি এগুলো তো আমি অলরেডি এখানে দিছি, এগুলোর দরকার হয় না। পাসওয়ার্ড হ্যাজ অ্যাপার্ট ডাটা লিক সোর্সে, আচ্ছা সরি আমাদের এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এই পাসওয়ার্ড অলরেডি আমার ডাটায় আছে। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা সমান RS। আচ্ছা মানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা একটু নোট করে রাখি। পাসওয়ার্ডটা ওদের ইউজার নেমে অলরেডি ছিল, জিমেইল। তো সব ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে। আমি এবার নেক্সট দিই। আচ্ছা এগুলোর দরকার নাই, এখন ইনস্টল করে তো এরকম আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন দেখবেন অনেক ইরোর সামনে আসে, তো বা একটা রেড মার্ক শো করতে আছে। ভয় পাওয়ার কিছুই নেই। হয়তো বা দেখা গেছে, যেমন দেখেন আমার মাত্র যে ইরোরটা শো করেছে সেটা হচ্ছে পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি হয়তো বা সেম পাসওয়ার্ড দিয়ে আমি আগেও এরকম একটা ওয়েবসাইট ওপেন করেছিলাম, এবং সেইখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা ম্যাচ হওয়ার কারণে ওদের যে ডাটাবেজ, ওদের ডাটাবেজে একই পাসওয়ার্ড শো করার কারণে ওরা আর কি এটাকে একটা ইরো মানে একটা বাগ দেখাচ্ছে যে কোনো একটা প্রবলেম মানে লিক হওয়ার সম্ভাবনা আছে, আপনার যে পাসওয়ার্ডটা লিক হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ওরা আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য বলেছে। তো আমাদের সাইটটা ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ইনস্টল, আচ্ছা আমি এটা ইগনোর করি আপাতত। সম্ভবত আমার সাইট ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ এই যে আমার সাইট ইনস্টল করা হয়েছে। তো এখন আমি এখান থেকে সরাসরি WP অ্যাডমিনে যাব, অথবা আপনি যদি চান এই যে ডেমো মানে এই যে ইউআরএলটা লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। আবার যদি চান এখানে WP অ্যাডমিনে দেবেন, সেক্ষেত্রেও সরাসরি আপনাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। তো আমি WP অ্যাডমিনে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আপনি দেখবেন এই যে লিঙ্কটা, এই লিঙ্ক চেঞ্জ হয়ে সরাসরি এখানে আমার যে demo1.ebusinessID.site ওই লিঙ্কটা ওপেন হবে। এখানে আমাকে রিডাইরেক্ট করে সরাসরি এখানে নিয়ে যাচ্ছে।
আচ্ছা, আর যখন আপনি demo1.ebusiness-it.site দিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার সেখানে ওই যে কিছুক্ষণ আগে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। আর আমি যেহেতু সরাসরি হোস্টিঙ্গার থেকে এসেছি, হোস্টিঙ্গার দিয়ে আসার কারণে যে আমাকে সরাসরি ওরা আমার মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। মানে সেক্ষেত্রে আর আপনাকে নতুন করে লগ ইন করার দরকার হবে না, যেহেতু আপনি আপনার এইচ প্যানেলে লগ ইন অলরেডি আছেন এবং এইচ প্যানেল থেকে এসেছেন, তো সেক্ষেত্রে আপনার লগ ইন করার দরকার পড়বে না। তো এখানে আর একটা টিপস আপনাদের জন্য, যদি কখনো আপনারা মনে করেন যে দেখেন আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি সরাসরি আপনার এইচ প্যানেলে যাবেন, বা আপনার যে সি প্যানেল, যেটা সি প্যানেল এইচ প্যানেল, তো আপনার এইচ প্যানেলে যাওয়ার পর সেখান থেকে সরাসরি অ্যাডমিন প্যানেলে ওপেন করবেন। সেক্ষেত্রে আপনার এইখানে চলে আসবে, আপনার পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডের দরকার হবে না। এরপর আপনি নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এর প্রথমে হোস্টিঙ্গার, যেহেতু আমাদের এটা হোস্টিঙ্গার থেকে সাইটটা ওপেন করা হয়েছে, হোস্টিঙ্গার ওদের কিছু ডিফল্ট থিম বা ওদের কিছু অ্যাড দিয়ে রাখছে কীভাবে কী করতে হয়, তো এগুলো আমাদের কোনো দরকার নেই। সরি। তো আমরা যদি এখন আমাদের সাইটটা দেখতে চাই, যে সাইট ভিজিট করি। আচ্ছা, আমি এই যে আমাদের বর্তমান সাইটের অবস্থা ঠিক এইরকম আছে, যে ইউএসএস-আইটি ডেমো, ব্লগ এবং হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে সাইট এরকম আছে। তো এটাই আমরা কাজ একটু মডিফাই করব। আচ্ছা, আমি আবার পিছনে পেজে যাচ্ছি। তো আমি সর্বপ্রথম যেটা করব, যেগুলো ডিফল্ট ওদের কিছু পোস্ট আছে, পোস্টগুলোকে আমি ডিলিট করে দেবো। এবং মধ্যে যে ডিফল্ট পেজগুলো আছে, যে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে ডিলিট করে দিচ্ছি। মুভ টু তেরাস। ওকে, ডিফল্ট পেজ আছে, প্রাইভেসি, এটা থাকুক, অসুবিধা নেই। এবং কিছু ওদের আচ্ছা, প্লাগইন এবং থিম, এই দুইটা ব্যাপারে না বললেই নয়। আপনি যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, আপনার কিছু ডিফল্ট থিম দেওয়া থাকবে। যেমন এখানে আমার অ্যাপিয়ারেন্স থেকে থিম, আমাদের কিছু থিম ডিফল্টভাবে দেওয়া থাকে। 2025 এবার 2024, 2023, এই যে কিছু ডিফল্ট থিম দেওয়া থাকে। তো থিম এবং প্লাগইন, এই দুইটা জিনিসের উপরেই মূলত আপনার ওয়ার্ডপ্রেসের ফিচার এবং অন্যান্য সকল কিছু নির্ভর করে। মানে আপনার ওয়ার্ডপ্রেসটা কীরকম হবে, আপনার সাইট কতটা সুন্দর দেখাবে, কীভাবে কী, মানে যত ফিচার, কী কী ফিচার থাকবে, আপনার সাইটের কোন অপশনটা কীরকম কী থাকবে, সকল কিছু নির্ভর করে আপনার থিম এবং প্লাগইনের উপর। আপনি মনে করেন থিম এবং প্লাগইন ইনস্টল করার পর পরবর্তীতে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন, সাজিয়ে নেবেন। তবে আপনার যে সিস্টেমটা থাকবে মূলত থিম এবং প্লাগইনের উপর। আচ্ছা, থিম হচ্ছে আপনার মূলত একটা ওদের যে সিস্টেম ওইটা, আর প্ল্যানিং জিনিসটা হচ্ছে আমরা ফোনে অনেক সময় অ্যাপ ব্যবহার করি না, আমরা যে ফোনের অ্যাপসগুলো ব্যবহার করি, কেন অ্যাপস ব্যবহার করে দেখা গেছে আমার কোনো একটা ফিচার দরকার হয়। ফেসবুক একটা অ্যাপস, মানে আমার ফেসবুক, যদি ফেসবুক অ্যাপটা না থাকে সেক্ষেত্রে তো আমি ফেসবুক ইউজ করতে পারতেছি না। তো আমি যখন ফেসবুক ইনস্টল করবো, সেক্ষেত্রে আমি ওই ফিচারটা পাচ্ছি, ফেসবুক ওপেন করতে পারতেছি। ঠিক তেমনিভাবে আপনি যখন প্লাগইন ইনস্টল করবেন, প্লাগইনের মাধ্যমে আপনি কিন্তু মানে বিভিন্ন ফিচার অ্যাড করতে পারবেন। জাস্ট এটাই। তো আমি দেখাই এখন কিভাবে আপনি এই যে ডিফল্ট যে থিমগুলো আছে, চাইলে এই থিমগুলোও ইনস্টল মানে রাখতে পারেন, বা আপনি বিভিন্ন পেড থিম পাওয়া যায়, বিভিন্ন থিম ফরেস্ট বা এইসব সাইটে, সেখান থেকে আপনি থিম নিয়ে কাজ করতে পারেন। আর ফ্রি থিমের ভিতরে সবচেয়ে পপুলার একটা থিম হচ্ছে অ্যাস্ট্রা। তো আমি অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করে নিই। আচ্ছা, থিম ইনস্টলের আগে আপনাদের আরও বেশ কিছু ব্যাপার একটু দেখাই নেই। তো এখানে আমাদের কিছু প্লাগইন আছে, কী প্লাগইন আছে, হোস্টিঙ্গারের কিছু ডিফল্ট প্লাগইন আছে, এগুলো হোস্টিঙ্গার থেকে। আর পোস্ট লেখার জন্য কোনো প্লাগইন আপাতত সম্ভবত নেই, ডিফল্ট যে পোস্ট লেখার প্লাগইন সেটা আছে। তো আপনি চাইলে এখানে, হ্যাঁ আচ্ছা, তো কীভাবে পোস্ট করবেন একটা ওয়ার্ডপ্রেসে, এখানে আপনি একটা টাইটেল দেবেন, হ্যালো দিস ইজ ডেমো পেজ। তো দিস ইজ ডেমো পেজ নামে আপনি একটা
পেজ টাইটেল দিলেন, মানে পেজ বলতে এটা হচ্ছে আপনার ব্লগের পোস্ট। এবার আপনি এখানে হ্যাঁ জি গাইস, this is a demo post. This is a demo post. This তো আপনি এরকম কিছু একটা লিখবেন, এরপরে কিছু ফটো অ্যাড করতে চাইলে আপনি চাইলে এখানে একটা ফটো অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার জন্য এখান থেকে আপনি গ্যালারি এই যে ইমেজ ক্লিক করে আপলোড ইমেজ দিবেন। তো আপনি এখানে যে কোনো ফটো রাখতে পারেন। তো আমি চাচ্ছি আমি যে কোনো একটা ফটো ইমেজ এখানে রাখি। এখানে আমার বেশ কিছু ফটো রাখা আছে। আমি এখান থেকে ধরেন আমি এই ফটোটা রাখলাম। এরপর আমি পাবলিশ করে দিই। তখন যদি আমরা আমাদের সাইটে আসি, আমরা দেখতে পাবো এখানে আমাদের পোস্টটা শো করবে। এই আপনি এখানে যে পোস্টটা করছেন, হ্যালো দিস ইজ ডেমো পেজ, এটা হচ্ছে আপনি টাইটেল দিয়েছিলেন, এবার এইটুকু আপনি ডিসক্রিপশন লিখেছিলেন, পরে আপনি একটা পিকচার দিয়েছেন যে আপনি 4 তারিখ, আজকে তারিখটা শো হতে আছে। তো এভাবে আপনি আপনার পোস্টগুলো করতে পারেন। কিন্তু সাধারণত আমরা এভাবে আমাদের পেজগুলো বা আমাদের ওয়েবসাইট রাখি না। আমরা আমাদের ওয়েবসাইট যেমন আপনি যদি আমার ওয়েবসাইটে দেখেন, এখানে কিন্তু আমি কোনো উপরে মানে যে আপনার মাত্র যে সাইটটা করেছি এই সাইটে যেরকম আমি রেখেছি যে একটা পোস্ট সরাসরি ঢোকার পরই পোস্ট দেখা যাচ্ছে, আবার যদি আরেকটা পোস্ট করি পোস্টটা নিচে দেখা যাবে, আমি কিন্তু এইভাবে রাখি না। আমি কিন্তু রাখছি একটা এই যে একটা পেজটা সুন্দরভাবে সাজিয়ে রাখছি, এখানে কিন্তু আমি কোনো পোস্ট রাখি নাই। আমি এগুলো সব এক একটা ব্লক আকারে রাখছি, এগুলো এলিমেন্টার থেকে ডিজাইন করা, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যে আমি সকল ব্যাপারগুলো সাজিয়ে রাখছি এবং পরবর্তীতে পোস্টগুলো গিয়ে আমি কিন্তু নিচে রাখছি। এই যে আমি একটা ডিজাইন করে পোস্টগুলো এখানে রাখছি, এগুলো হচ্ছে আমার ব্লগ পেজ এবং আমি এটার লেআউটটা এভাবে রাখছি। তো ওই রকম সিস্টেম করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে এই পোস্ট পেজটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে আমি একটা থিম ইনস্টল করে নিচ্ছি। আপনাদের আমি কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম যে ওয়ার্ডপ্রেসে মূলত সব কিছু নির্ভর করে অনেকটা থিমের উপরে, যে আপনি কোন থিমের উপর কাজ করবেন এবং পরবর্তীতে থিমের মাধ্যমে আপনি এক একটা ফিচার পাবেন যে এই ফিচার দিয়ে আপনি এইভাবে কাজগুলো করবেন। তো আমি একটা থিম ইনস্টল করে নিচ্ছি, অ্যাপিয়ারেন্স থিম। তো অ্যাড থিম, থিমের ভিতরে সবচেয়ে পপুলার থিম যেটা আপনি এসরা। তো এই যে আমার এখানে অলরেডি শো করতে আছে, আপনি যদি আপনি এখানে শো না করে আপনি সেক্ষেত্রে সার্চ করলে চলে আসবে। তো আমার এখানে এই যে 3 নম্বরটাই চলে আসছে এসরা, তো আমি এসরাটা ইনস্টল করতেছি। আচ্ছা, ইনস্টল অ্যাক্টিভ। তো এখন দেখি আমি যেহেতু এটা অ্যাক্টিভ করছি, এখন আমার ওয়েবসাইটটা কীরকম দেখা যাচ্ছে। ওয়েবসাইটের সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এইখানে এই যে এইটা হচ্ছে আপনার মেনু বারের জন্য, মেনু বারে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার মেনু ক্রিয়েট করি নাই, সেজন্য আমাদের এইরকম দেখাচ্ছে, পুরোটাই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার মেনু বার, এটা হচ্ছে ফুটার। একটা ওয়েবসাইটের নিয়ে যদি আমি কথা বলি, আচ্ছা আমার যেহেতু আপনার শুধু একটা স্ক্রিনশট দেওয়া সম্ভবত শুধুমাত্র একটা ব্রাউজারের জন্য, তো আমার মানে ব্যাকগ্রাউন্ডে কিছু করলে ওইটা শো করবে না। ঠিক আছে, অসুবিধা নেই। আমি এই যে উপরের যে অপশনটা, এই যে এইটা হচ্ছে আপনার বলে, এইটাকে হেডার বলা হয়।
হেডার ভিতরে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন বা বিভিন্ন বাটন অথবা আপনার যে মেনুগুলো রাখতে পারেন। আপনার ওয়েবসাইটে এই অপশনটাকে বলা হয় হেডার, এবং এই যে মাঝের যে অংশটা এটাকে বলা হয় বডি, এবং এই যে নিচের যে অংশটা এটাকে বলা হয় ফুটার। এটা ওয়েবসাইট মূলত এই তিনটে পার্টে কাজ করা হয়। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। এবং আমরা যত কাজ করে থাকি, মানে আমরা যে কাজগুলো করি, আমরা এখানে একটা লেখা লিখছি, এটা কিন্তু মূলত একটা ব্যাকএন্ডে কোড ক্রিয়েট হয়, বা আমি একটা পিকচার রাখছি ওইটা কিন্তু একটা কোডের মাধ্যমে ব্যাকএন্ডে রাখে। তো এই যে আপনার যত আমরা যাই করি না কেন, এটা তিনটে পার্টে গিয়ে থাকে। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে আপনার বডি, আর একটা হচ্ছে ফুটার। এই তিনটা ট্যাগের ভিতরেই মূলত আমাদের পুরো কন্টেন্টটা এখানে রাখা হয় ওয়ার্ডপ্রেসে। তো আমাদের সাইট এই অবস্থায়। এখন আমি যেটা করতে পারি, আমি কিছু মেনু ক্রিয়েট করি। উপরে কিছু মেনু থাকবে। তো মেনু ক্রিয়েট করার আগে আমি কিছু পেজ ক্রিয়েট করে নিই। যেমন পেজেস, অল পেজ। তো এখানে শুধুমাত্র প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজটি আছে। তো আমি চাচ্ছি এখানে একটা পেজ ক্রিয়েট করব। তো প্রথম পেজটি আমি রাখি অ্যাবাউট আস, এটি অ্যাবাউট আস। অ্যাবাউট আসের ভিতরে আপনি কন্টেন্ট রাখতে পারেন। আচ্ছা, আপাতত আমি কন্টেন্ট রাখতেছি না, কারণ এটা নিয়ে আমার অন্য প্ল্যান আছে, সেটা পরবর্তীতে আপনাদের দেখাবো। তো আমি আপাতত এটাকে পাবলিশ করে রাখতেছি। আচ্ছা, অ্যাবাউট আসের পেজ গেল। এরপর আমি আরেকটা পেজ ক্রিয়েট করতে চাই। এটা হচ্ছে আচ্ছা, তো অ্যাবাউট আস, এখান থেকে আপনি আবার অ্যাড পেজ দিবেন। একটা ওয়েবসাইট সাধারণত কী পেজ থাকে, এটা নির্ভর করে আপনার ওয়েবসাইটটা কোন টাইপের ওয়েবসাইট তার উপরে। আপনার ওয়েবসাইট যদি দেখা গেছে, যেমন আমাদের একটা সার্ভিস প্রোভাইডার ওয়েবসাইট, আমরা হোম পেজ রাখি, এবার সার্ভিস পেজ রাখি, পরবর্তীতে আপনার প্রাইসিং, কেরিয়ার অপরচুনিটি, বিভিন্ন পেজ রাখি। এবার অ্যাবাউট আসের ভিতরে আমাদের অনেকগুলো পেজ আছে, এবার কন্ট্যাক্ট পেজ থাকে, অনেক ধরনের পেজ হতে পারে। তো আমরা যেটা করব, আমি এখন এখান থেকে যেহেতু আপনাদের ডেমো দেখানোর জন্য আমি কিছু মেনু ক্রিয়েট করব, তো আমি হোম নামে একটা পেজ রাখি। সো এমই হোম কেন রাখা হয়েছে, কারণ আপনার ডিফল্ট হোম যেটা বর্তমানে আছে এটা তো আমরা তো ওয়েবসাইটটা এভাবে রাখবো না। আমরা ওয়েবসাইটটাকে অবশ্যই একটু সিস্টেম চেঞ্জ করবো, সব কিছু চেঞ্জ করব। তো সেজন্য আমরা একটা ডিফল্ট মানে একটা ডাইনামিক হোম পেজ রাখবো। হোম পেজটাকে আমরা নিজেদের মতো করে ডিজাইন করব। তো হোম পেজ পাবলিশ। আচ্ছা, এবার আমরা আরেকটা পেজ রাখি, এটা কন্ট্যাক্ট আস নামে একটা পেজ রাখতে পারি। কন্ট্যাক্ট আস। তো এই যে পেজগুলো আমি রাখতেছি, প্রতিটা পেজের ভিতরে আলাদা আলাদা কন্টেন্ট থাকবে। আর এই পেজগুলো আমি এখন খুলতেছি কারণ এই যে মেনু বারটার জন্য এখানে আমি যে মেনুগুলো দিব ওইগুলোই মূলত এক একটা পেজ। যেমন এই যে অ্যাবাউট আসে গেলে ওভারভিউতে, এগুলো আবার আমি সাব মেনু হিসেবে রাখছি। তো আপনি যখন এখানে বা অ্যাবাউট আসে ক্লিক করবেন, একটা আপনার পেজ ওপেন হবে। এই যে সেখানে গিয়ে এই যে আমাদের অ্যাবাউট আস, আমাদের সকল ইনফরমেশনগুলো এখানে সাজানো আছে। তো এভাবেই এই যে এক একটা পেজ যে আপনি রাখবেন, এগুলো এক একটা মেনুর আন্ডারে রেখেছি আমি। এবং মেনু বার থেকে সহজেই মেনুর সিস্টেমটা হচ্ছে, আপনি যে পেজে যান না কেন, যেমন আপনি এই যে বর্তমানে এই পেজে আসছেন, কিন্তু আপনার কিন্তু উপরে মেনুটা ও স্থির আছে, কন্টেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু মেনু কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফুটার, এই যে মাঝের কন্টেন্টগুলো শুধু চেঞ্জ হবে, আপনার এক একটা পেজ ওয়াইজ আপনার কন্টেন্ট চেঞ্জ হবে, কিন্তু আপনার ওভার যে হেডার বার, যেটা হেডার এবং নিচে গিয়ে ফুটার, যেমন এই যে আমি নিচে আসতেছি, নিচে হচ্ছে এই যে ফুটার। এই যে হেডার এবং ফুটার মানে উপরের এই যে মেনুগুলা এবং নিচের যে এই যে ফুটারটা, এটা সবসময়ের জন্য থাকবে আপনার ওয়েবসাইটে। আপনার ভিতরে পেজ অনুযায়ী কন্টেন্ট আসবে, কিন্তু হেডার ফুটার ভিন্ন হবে, মানে একই থাকবে সবসময়ের জন্য। যেমন আমি যদি হোম পেজে যাই, এই যে হোম পেজে আমি এসেছি, হোম পেজে কিন্তু এই যে আমার হেডার ফুটার যেটা ওইটাই আছে, মাঝখানে কন্টেন্টগুলো চেঞ্জ হয়েছে, মানে হেডারটা আছে। এবার আমরা যদি নিচে যাই, আরও নিচে যাচ্ছি, এই যে ফুটার যেটা, ফুটারটাও ঠিক আছে। তো এটা হচ্ছে হেডার এবং ফুটারের ফিচার, মানে যে ওরা স্থির থাকবে, মাঝে কন্টেন্ট শুধুমাত্র পেজের উপর নির্ভর করে, আপনি পেজে কী ধরনের কন্টেন্ট রাখতেছেন ওই কন্টেন্টগুলোই আপনার এখানে শো করবে। তো আমরা এখন একটা মেনু ক্রিয়েট করে ফেলে। আচ্ছা, এই পেজগুলো আমাদের দরকার হচ্ছে না, আমাদের তো আমি এটা কেটে দিচ্ছি।
ড্যাশবোর্ডে আসি আমরা, আমার ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে মেনু ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে যাবেন হচ্ছে আপনার এপিএনসে যাওয়ার পরে এখান থেকে আপনি নিচে আসবেন, এই যে মেনু নামে একটা অপশন আছে, আপনি মেনুতে আসবেন। মেনুতে আসার পরে এই যে এখানে আপনার যতগুলা আপনার এখন পর্যন্ত একটাও মেনু নেই, তো এই জন্য আমাকে প্রথমে একটা মেনু ক্রিয়েট করে নিতে হবে, একটা মেনুর নাম দেই। তো আমি মেন মেনু নামে একটা মেনু রাখি, মেন মেনু। আচ্ছা, বা আমি স্পেস দিয়ে বা যেভাবে রাখেন আপনি, আমার এখানে কিছু ডিফল্ট নাম যেগুলো আমি রাখছিলাম শো করতেছে। তো মেন মেনু নামে আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এবার আমি এটা যেভাবে আছে এভাবেই থাকুক, আমি ক্রিয়েট করে দিচ্ছি। এটাকে আমি প্রাইমারি মেনু হিসেবে রাখতে পারি। আচ্ছা, আমার নামটা চুজ করা হয় নাই, মেন মেনু, এটাকে আমি প্রাইমারি মেনু হিসেবে রাখতেছি। তো মেনু কনফিগ অ্যানাদার মেনু নেম, আচ্ছা স্পেস সময় তো নেওয়া যাবে না, মেন মেনু, এটা প্রাইমারি মেনু। আচ্ছা, ওকে, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য মানে পার্টে আমি আপনাদের অন্য বিষয়গুলো দেখাবো। তো এক ভিডিওতে আমি যদি সব বিষয়গুলো দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি চাচ্ছি আপনাদেরকে এক একটা পার্টে এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং এক একটা বিষয় কীভাবে আপনার কাজ করতে হয় পুরো বিষয়টা ডিটেলসভাবে দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।